তো সবাইকে অনেক থ্যাঙ্কস এই আজকের সেশনে জয়েন করার জন্য। আর উম, একটু অড টাইমিং হয়তো যারা আমার আজকে একটু ক্লাস আছে, তো এই কারণে একটু তাড়াতাড়ি শুরু করা। তো আমাদের বুট ক্যাম্পের উদ্দেশ্য ছিল হচ্ছে একটা বেসিক ওভারভিউ দেওয়ার কারণে বর্তমান মেশিন লার্নিং ডিপ লার্নিং এই ফিল্ডে যে ধরনের কাজগুলো চলতেছে। তো এই কাজগুলা একটা ইনিশিয়াল জায়গা থেকে শুরু করে আস্তে আস্তে কিভাবে যেই মডার্ন টেকনোলজি গুলো আসছে সেগুলোর সাথে রিলেট করা। তো আমরা এর আগে সম্ভবত 6টা সেশন হয়েছে। লাস্ট সেশনটা ছিল হচ্ছে এজেন্টিক এআই নিয়ে। তো এরপর হচ্ছে আমাদের মেশিন লার্নিং এর একটা পার্ট হয়তো এইভাবে বলা যেতে পারে যে আফটার বিল্ডিং এ মডেল আমরা চেষ্টা করি হচ্ছে ওই মডেলকে একটু এক্সপ্লেন কিভাবে করা যায়, এবং মডেলের ওই এক্সপ্লেনেবিলিটি নিয়ে আজকে আমাদের সেশন হচ্ছে এক্সপ্লেনেবল এআই। তো এক্সপ্লেইনেবল এআই নিয়ে যদি আসলে বলতে চাই, প্রথমে আসলে দুটো ওয়ার্ড আমরা একটু ক্লিয়ারিফাই হয়ে, একটা হচ্ছে এক্সপ্লেইনেবল আর একটা হচ্ছে ইন্টারপ্রিটেবল। আচ্ছা, মডেলের এক্সপ্লেইনেবিলিটি আর ইন্টারপ্রিটেবিলিটি দিয়ে বোঝায় হচ্ছে এক্সপ্লেইনেবল জিনিসটা হচ্ছে আমরা একটা মডেল ক্রিয়েট করলাম, এবং মডেল ক্রিয়েট করার পরে ইফ উই ডু সামথিং এক্সট্রা, বা আমরা হয়তো এক্সট্রা কোনো টেকনিক বা মেথড ইউজ করি, এবং ইউজ করে যদি ওই মডেলকে, মডেলের আউটপুট গুলা কেন এমন হলো এই জিনিসটা জানতে চাই, সেটা হচ্ছে এক্সপ্লেনেবল। আর ইন্টারপ্রিটেবল জিনিসটা বোঝাচ্ছে হচ্ছে হয় আমি বিল্ড এ মডেল, এবং মডেলের আউটপুট গুলা জানার সাথে সাথে আমরা এটাও জানতে পারতেছি যে মডেলটা কেন একটা আউটপুট দিল। তো এই সেন্সে মেশিন লার্নিং মডেল গুলার কথা যদি আমরা চিন্তা করি, অ্যাজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর মেশিন লার্নিং মডেল গুলার ইউজ যত বাড়তেছে, মডেল গুলার কমপ্লেক্সিটি আস্তে আস্তে তত বাড়তেছে। কারণ আমরা হচ্ছে ডেটা, আমাদের ডেটা সেটের সাইজ বাড়তেছে, বা আমরা যদি ডিপ লার্নিং এর কথা চিন্তা করি, মডার্ন ট্রান্সফর্মার বা এই ধরনের জিনিসগুলো চিন্তা করি, একটু বড় সেন্সে বলতে গেলে ঠিক ভিতরে কি হইতেছে এই জিনিসটা আমরা আসলে বুঝতেছি না। আমরা হয়তো ইনপুট বা আউটপুট গুলা ফাইন টিউন করতেছি, ফাইন টিউন করলে আমরা আমাদের ডিজায়ার রেজাল্টটা পাইতেছি। এই এই ধরনের অ্যাপ্রোচটা হয়তো কয়েক ক্ষেত্রে ঠিক আছে, বাট আসলে আমরা যখন আসলে এক্স্যাক্টলি কোনো ডিসিশন মেক করতে যাই, বা একটা মেশিন লার্নিং মডেল থেকে আমরা একটা নট নট জাস্ট অনলি একটা প্রেডিকশন রেজাল্ট পাইতে চাই, আমরা আসলে আরো এর ভিতরে কেন এই জিনিসটা হইলো, আমরা কোনো অ্যাকশন মেক করতে চাই ওই রেজাল্টের এগেনস্টে, তখন আসলে মডেলের ইন্টারপ্রিটেবিলিটি বা এক্সপ্লেনেবিলিটি আসলে খুব ইম্পর্টেন্স হয়ে দাঁড়ায়। তো এই জন্যই আসলে হচ্ছে এক্সপ্লেনেবিলিটির গুরুত্বটা অনেক বেশি, বা রিসেন্ট টাইমে আসলে আরো বেশি বাড়তেছে। যদি এই ফিল্ডটার কথা বলা যেতে পারে, হয়তো 2015-র পর থেকে বেশ ভালো কিছু পেপার এই ফিল্ডে আসার কারণে এক্সপ্লেনেবিলিটি বা মডেলের এই এক্সপ্লেনেবিলিটির এই এই ফাংশনটা বা হচ্ছে এই পার্টটা মেশিন লার্নিং এ বেশ ভালো গুরুত্ব পেতেছে। তো আমরা যদি একটু হিস্টোরিক্যাল অ্যাপ্রোচের দিকে যাই, তো আমরা যদি আসলে চিন্তা করি যে 1980 বা 1990 এই সালগুলোতে আসলে ম্যাক্সিমাম আসলে তখন তো আসলে এমএল মডেল গুলো ফেমাস ছিল না, বা এমএল মডেল গুলোর জন্য আমাদের যে হার্ডওয়্যার দরকার ছিল ওই হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট গুলা তখন আমরা ফুলফিল করতে পারি নাই। তো ম্যাক্সিমাম আসলে তখন আসলে রুল বেসড অ্যাপ্রোচ যেগুলো ছিল ওগুলো চলতো, মানে অনেকটা রুল বেসড অ্যাপ্রোচ বলা যায় হচ্ছে উই ক্যান সে লাইক দ্যাট ইফ অর ইফ এলস কন্ডিশন। হ্যাঁ, তো এই ধরনের কন্ডিশন গুলা আসলে তখন 100% আমরা বলতে পারতাম যে মডেল আসলে কেন ডিসিশন নিল আসলে, বা এই জিনিসগুলো আসলে আমরা তখন আসলে ইজিলি বলতে পারতাম, বা আমাদের ওই মডেল গুলো তখন এক্সপ্লেন করা ইজি ছিল। দে আর উই ক্যান সে দোজ মডেল আর ইন্টারপ্রিটেবল মডেল আর কি। বাট এজ আমরা তো 2000 সালের পর থেকে যখন আসলে মেশিন লার্নিং এর রাইজ হয়, দেন হচ্ছে শুরুর দিকে আসলে আমাদের মেশিন লার্নিং মডেল গুলো যখন চলে, তাদের কমপ্লেক্সিটি গুলো কম ছিল স্টিল। তাও আসলে তখন মডেল গুলাকে আমরা ইন্টারপ্রিটেবল বলতে পারবো না। লাইক আমরা আসলে যদি বলি যে ইনসেবল মেথড যেগুলো আছে, নর্মাল হয়তো ট্রি বেস মেথড গুলো হয়তো আমরা আসলে বলতে পারি যে লজিক্যালি কিভাবে ডিসিশন মেক করছে। বাট একটু মডেলের কমপ্লেক্সিটি বাড়ার সাথে সাথেই আসলে লাইক এদের ইন্টারপ্রিটেবিলিটি বা এক্সপ্লেনেবিলিটি দুটোই আসলে অনেক কমতে থাকে, ইন্টারপ্রিটেবিলিটি আসলে অনেক কমতে থাকে আর কি বলতে হবে।
দেন হচ্ছে আমরা যদি আরো 2010 সালের পরে যদি দেখি যে ডিপ লার্নিং, বা হচ্ছে 2016 সালের পরে বা 2017 সালের পরে যখন ট্রান্সফর্মার এগুলো আসা শুরু করো, তখন তো আসলে বলা যেতে পারে যে উই ডোন্ট নো যে আমরা ভিতরে কেন ডিসিশন গুলা মেক হইতেছে, বা হয়তো আমরা ভিতরে লেয়ার গুলা ঠিক করে দিতেছি, এতগুলা লেয়ার হবে, বাট ওয়াই, কেন আসলে এই ডিসিশন গুলা যে হইতেছে, দেন আসলে মেশিন লার্নিংটা টার্ন আউটে যে ডিপ লার্নিংটা এটা একটা ব্ল্যাক বক্স। সো এই কারণেই আসলে রিসার্চাররা তখন থেকে আসলে চিন্তা করতেছে যে আমরা যদি আসলে একটা মডেলকে জাস্ট মডেল হিসেবেই শো করি উইথ ফিউ রেজাল্ট অর গুড অ্যাকুরেসি, নট এক্সপ্লেনেবল, দেন আসলে আমাদের এটা রিয়েল ফিল্ডে এই জিনিসটার গুরুত্ব আসলে কমে যাবে। তো এই কারণেই আসলে ইথিক্যাল জায়গা বা ট্রান্সপারেন্সি জায়গা থেকে চিন্তা করে 2015 সাল বা এরকম সময় থেকেই আসলে এই এক্সপ্লেনেবল এআই বা এই ফিল্ডের আসলে বেশ ভালো জনপ্রিয়তা পাওয়া শুরু করলো আর কি। তো এক্সপ্লেনেবল এআই এর যদি আমরা থিওরিটিক্যাল পার্সপেক্টিভে চিন্তা করি, মানে তিনটা বলা যেতে পারে যে খুব স্ট্রং মূলনীতি বা কি প্রিন্সিপাল আছে। এটা হচ্ছে মডেলটা আসলে হইতে হবে ট্রান্সপারেন্ট, হাউ আমরা আসলে ক্লিয়ারলি বুঝতে পারবো যে লজিক, মানে মডেলের ডিসিশন মেক করার পিছনে আসলে লজিকটা কি। দেন অ্যাকচুয়ালি মডেলটা হইতে হবে ইন্টারপ্রিটেবল। ইন্টারপ্রিটেবল মানে তো আমরা বুঝতাম যে আফটার গেটিং আওয়ার রেজাল্ট উইল ইউজ সামথিং এক্সট্রা ম্যাটেরিয়াল, হ্যাঁ, যে এই জিনিসটা আসলে আমাকে বলে দিবে যে ওয়াই এই স্পেসিফিক ডিজাইনটা বা এই স্পেসিফিক ডিসিশনটা কেন নেওয়া হইলো। অ্যান্ড এথিক্যাল জায়গা বা হচ্ছে ওই জায়গা থেকে আমরা যদি কনসিডার করে আসলে আমরা বলবো যে এই মডেলটার অ্যাকাউন্টেবিলিটি বা হচ্ছে রেসপন্সিবিলিটি, এই জিনিসটা যাতে এই মডেলটা ইনশিওর করে। তো এই হচ্ছে একটু থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড। দেন হচ্ছে আমরা যদি অ্যাকুরেসি এবং ইন্টারপ্রিটেবিলিটির কথা বলি মেশিন লার্নিং মডেলের ক্ষেত্রে, উম, তো আমরা আসলে এখানে একটা গ্রাফ দেখতে পাইতেছি, প্লট। এই প্লটের ক্ষেত্রে আসলে আমরা যদি আসলে ওয়াই এক্সিস এ অ্যাকুরেসি এবং এক্স এক্সিস এ আমরা যদি ইন্টারপ্রিটেবিলিটিটা প্লট করি, অ্যাকুরেসি বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে একটা মডেল কত ভালো আউটপুট দিতে পারে। হ্যাঁ, এখানে হয়তো এই জিনিসটাও আমরা সাথে সাথে মেইন করতেছি যে মডেলের ভালো আউটপুট দেওয়ার জন্য আমরা আসলে কত বড় ডাটা সেট দেই বা না দেই, আসলে যেই হোয়াট এভার উই পুট, মডেলের অ্যাকুরেসি অনেক বেশি, মডেলটা খুব ভালো প্রেডিক্ট করতে পারতেছে, এই জিনিসটা আমরা আসলে অ্যাকুরেসি দিয়ে বোঝাতে পারতেছি, বা ইরর রেটটা কম। আর ইন্টারপ্রিটেবিলিটি আমরা বুঝাচ্ছি যে মডেলটা যে ডিসিশনটা মেক করতেছে, এই মেক করার পিছনে রিজন গুলা কি, রিজন গুলো কি আসলে আমরা বুঝতে পারতেছি কি। তো এই প্লটটা যখন আমরা শো করি আমরা দেখতে পারতেছি যে নিউরাল নেটওয়ার্ক বা হচ্ছে আরএনএন, এই জিনিসটার আসলে অ্যাকুরেসি অনেক বেশি, খুব স্বাভাবিকভাবেই এখানে আসলে আমরা অনেক বেশি ভেরিয়েবল বা অনেক বেশি লেয়ার সেট করে দিতে পারতেছি। বাট সমস্যাটা হচ্ছে এই অ্যাকুরেসিটা যখন আসলে বাড়তেছে, হ্যাঁ, আমাদের আসলে মডেলের ইন্টারপ্রিটেবিলিটি ঠিক ততটাই আসলে কমে যাচ্ছে। আবার আমরা যদি দেখি যে মডেলের কমপ্লেক্সিটি একটু কমে যেতেছে, যেমন লজিস্টিক রিগ্রেশন সিঙ্গেল, আমরা হচ্ছে একটা 0 বা 1 এই ধরনের একটা আউটপুট পেতেছি, বা হচ্ছে ডিসিশন ট্রি হচ্ছে লজিক্যালি এক একটা ডিসিশন নিয়ে দেন ডিসিশন মেক করতেছে, বা কেনিয়ারিস্ট এবং বা ক্লাস্টারিং এই ধরনের মডেল গুলা যেগুলো আসলে একটু লজিক বেসড, তাদের আসলে অ্যাকুরেসিটা আসলে অনেক কম হওয়াটাই স্বাভাবিক, এবং তাদের ইন্টারপ্রিটেবিলিটি বা তাদেরকে আমরা এক্সপ্লেন করতে পারি একটু কিছুটা সহজে। সো এইখানে আসলে দেখা যাইতেছে যে আমাদের যে আসল লক্ষ্য, যে উই ওয়ান্ট হাই অ্যাকুরেট মডেল উইথ হাই ইন্টারপ্রিটেবিলিটি, কিন্তু আসলে অ্যাকচুয়ালি মেশিন লার্নিং মডেল গুলার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিনারিওটা একটু উল্টা হইতেছে, আমরা একটা পাইলে আরেকটা পাইতেছি না। তো এই অ্যাকুরেসি বা ইন্টারপ্রিটেবিলিটির এই যে একটা বিপরীত ধারা বা রিভার্স সিনারিও, এই সিনারিওর জায়গা থেকেই আসলে এই এক্সপ্লেনেবিলিটির আসলে মেইন আশাটা আর কি, যে এই কারণে আসলে আমাদের এক্সপ্লেনেবিলিটি আর কি দরকার। তো আমাদের আর কি আরো কয়েকটা কি কনসেপ্ট এগুলো একটু শিওর হওয়া দরকার, যে মানে আমরা যদি এক্সপ্লেনেবিলিটির ইটা যাই, শুরুতে আমি যেটা বললাম ইন্টারপ্রিটেবিলিটি এবং এক্সপ্লেনেবিলিটি। ইন্টারপ্রিটেবিলিটি হচ্ছে আমরা মডেলকে যখন ক্রিয়েট করব তখন আসলে আমরা বলতে পারবো যে রেজাল্টের রিজন গুলা কি। আর এক্সপ্লেনেবিলিটি হচ্ছে মডেলের প্রেডিকশন এবং পোস্ট হক একটা
মেজার্স আমরা নিব, এবং ওই মেজার্স এর কারণে আসলে আমরা বুঝতে পারবো যে এই মডেলটাকে বা মডেলকে আমরা এক্সপ্লেইন করার ট্রাই করব আনাদার নেসেসারি স্টেপস নিয়ে। আচ্ছা, আর এক্সপ্লেইনটা আসলে আবার আমরা দুই ভাবে করতে পারি। যদি আমরা সিনারিও চিন্তা করি, আমরা আসলে গ্লোবালি এক্সপ্লেইন করতে চাই নাকি লোকালি। আচ্ছা, গ্লোবালি বা লোকালি এক্সপ্লেইন করতে চাই, এই জিনিসটাকে এইভাবে বলা যেতে পারে যে আমাদের একটা ডাটা সেট আছে। সাপোজ ধরলাম আমাদের ডাটা সেটে 20টা ইনস্ট্যান্স আছে। হ্যাঁ? তো ওই 20টা ইনস্ট্যান্ট থাকার পরে আমরা যদি ফাইনালি মডেলটা ক্রিয়েট করার পরে আমরা ওই 20টা ইনস্ট্যান্সের এগেনস্টেই আমাদের ফিচার গুলার ইম্পর্টেন্স বা ফিচার গুলা কতটুকু কতটুকু কন্ট্রিবিউট করলো এই রেজাল্টের এগেনস্টে, এটা যদি আমরা বের করি, দেন এটা হবে হচ্ছে আমার গ্লোবাল একটা ইন্টারপ্রিটিভ এক্সপ্লেনেশন আর কি। যে গ্লোবালি আমার মডেলটা আর মডেলটার সিনারিওটা কিরকম আউটপুট আসার পিছনে। আর লোকাল ইন্টারপ্রিটেবিলিটি বা এক্সপ্লেনেবিলিটি আসলে জিনিসটা এরকম যে আসলে আমার একটা পার্টিকুলার ইনস্ট্যান্স, যেমন একটা এক্সাম্পল যদি আমি বলি, একটা পার্টিকুলার ইনস্ট্যান্স কোন একটা মডেলে ইয়েস বা হচ্ছে আউটপুট আসলো হচ্ছে ওয়ান। ওই ওয়ানটা কেন আসলো, এই ওয়ানটা আসার পিছনে কোন কোন ফিচার গুলো, তার পার্টিকুলার ইনস্ট্যান্সের কোন কোন ফিচার গুলো কতটুকু গুরুত্ব পাইছে, এই জিনিসটা যখন আসলে আমরা এক্সপ্লেন করতে পারবো তখন আসলে আমরা বলবো যে লোকাল এক্সপ্লানেশন। আর একটা পোস্ট অফ এক্সপ্লানেশন বলতে আসলে আমি বুঝিতেছি এই যে আমাদের কয়েকটা বেশ ভালো ইম্পর্টেন্স হচ্ছে মেথড আছে, যে মেথড হচ্ছে আমরা মডেলটাকে আউটপুট রান বা আউটপুট পাওয়ার পরে ইউজ করে আসলে পাইতে পারি। তো এই জিনিসটার ভিতরে একটা হচ্ছে লাইন, লোকাল ইন্টারপ্রিটেবল মডেল অ্যাগনস্টিক এক্সপ্লানেশন, শার্প এবং শার্প রিলেটিভ এক্সপ্লানেশন। এই দুটো আসলে মোটামুটি বলা যায় হচ্ছে বেশ জনপ্রিয়, বা হচ্ছে ইনিশিয়াল এক্সপ্লেনেবল এআই ফিল্ড থেকে আসার পরেই ছিল। এন্ড দেন রিসেন্টলি হচ্ছে গ্যাট ক্যাম্প বা হচ্ছে এই ধরনের আরো কিছু মেথড গুলো আছে যেগুলো আসলে আসছে। আচ্ছা, এক্সপ্লেনেবিলিটিতে আরেকটা কনসেপ্ট হচ্ছে মডেল স্পেসিফিক আর মডেল অ্যাগনস্টিক। মডেল স্পেসিফিক বলতে আসলে আমরা বোঝাচ্ছি যে আমাদের কোন একটা এক্সপ্লেনেবল মডেল, যেমন সাপ বা লাইন, হ্যাঁ, এটা ধরনের এইগুলো হচ্ছে আমাদের এক্সপ্লেনেবিলিটির একটা টেকনিক। তো এই টেকনিকটা হচ্ছে আমরা কিভাবে ইউজ করতে পারি, আমরা কি এটা যে কোনো মডেলের ক্ষেত্রে ইউজ করতে পারি, আহ, নাকি আসলে আমরা যে কোনো মডেল ইউজ করতে পারি না। যেমন আমরা যদি গ্রেড ক্যামের কথা বলি, তো এই গ্রেড ক্যাম যদি আমরা যখন ইউজ করতে যাব, উই নিড সাম টাইম অফ ইমেজ। ঠিক আছে, আমরা আসলে টেক্সট ডাটার ক্ষেত্রে এই জিনিসটা ইউজ করতে পারবো না। তো এই ধরনের মডেল গুলোকে আমরা বলতেছি হচ্ছে মডেল স্পেসিফিক। আর কিছু মডেল আছে যে আমরা হোয়াট এভার দ্য মডেল ইজ উই ক্যান ইউজ আর কি, এই ধরনের যেমন লাইন বা শেপ, এই ধরনের মডেল গুলাকে আমরা বলতেছি মডেল অ্যাগনস্টিক আর কি। দেন হচ্ছে আমরা যদি একটা ছবি দিয়ে দেখি যে ইমপ্লিমেন্ট স্কোপের ক্ষেত্রে আমরা বললাম যে গ্লোবাল বা লোকাল হচ্ছে আমরা চিন্তা করতে পারি। ইমপ্লিমেন্টেশন হচ্ছে অ্যান্টি হক পোস্ট হক, আগে করলাম নাকি পরে করলাম, এই জিনিসটা অ্যাপ্লিকেবিলিটি হচ্ছে আমরা বললাম যে আমাদের যে মডেলটা আছে এই মডেলটা কি আসলে যে কোনো মডেলে অ্যাপ্লাই করা যাবে নাকি স্পেসিফিক কোন মডেলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। আর এক্সপ্লানেশনের টাইপটা কি হবে, এটা হচ্ছে আরেকটা বেসিস আমরা এক্সআই কি বলতে পারি। সেটা হচ্ছে আহ, আমরা আমাদের রেজাল্ট পাওয়ার পর যদি এক্সপ্লেইনেবিলিটিটা পেতে চাই, এবং এই আউটপুটটা আমরা ঠিক কিভাবে পাইলো, আমরা কি আসলে কোনো টেক্সটের বেসিসে পাচ্ছি, কোনো ভিজুয়াল বা কোনো আমরা চার্ট কি পাচ্ছি, বা কোনো রুল কি পাইতেছি, বা কোনো নিউমেরিক্যাল ভ্যালু কি পাচ্ছি, এই জিনিসটা আউটপুটটা বা এক্সপ্লেনেশনটা আমরা কিভাবে পাইতেছি, এইটার বেসিসেও আসলে আমরা এই এক্সপ্লেনেবিলিটিটাকে আর কি ডিফাইন করতে পারি। তো এখানে একটা টেবিল আছে, এই টেবিলটা আসলে মোটামুটি এক্সপ্লেন করে যে উম, বেশ কয়েকটা পপুলার, মোটামুটি এই মেথড গুলাই হচ্ছে মেইনলি ইউজ হয় হচ্ছে আমাদের এক্সপ্লেনেবিলিটি, এই মডেল গুলার আর কি টাইপ কি, বা হচ্ছে মানে এই মডেল গুলা ঠিক কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। এই ক্যাটাগরি গুলা এবং এর ডাটা টাইপ কি বা এর ফিচার গুলা কি, এই জিনিসটাই আসলে একটু বোঝানো হয়েছে এর ভিতরে হচ্ছে লাইন। আচ্ছা, আমি এই প্রত্যেকটা মেথডের মধ্যে একটু বলে নেই, দেন হচ্ছে হয়তো না বুঝলেও সমস্যা নেই, বা আমি হয়তো আর একটু পরে ডিসকাস করবো। এর মধ্যে লাইম বা সাপ, আমি তো বললাম এই দুইটা আসলে খুবই পপুলার।
ডেটা সেট এবং টেবুলার ডেটা সেটে বেশ ভালো ইউজ হয়। উম, তো লাইম হচ্ছে লোকাল ইন্টারপ্রিটেবিলিটি আর কি আমাদের যে শো করার জন্য, এবং এই মডেলটা হচ্ছে যে কোনো উম, মানে যে কোনো ক্ষেত্রে আসলে আমরা ইউজ করতে পারি, কোনো স্পেসিফিকেশন নাই যে আমাদের ইমেজ বেস বা হচ্ছে ইসে ইউজ করতে হবে। টেক্সট, টেবুলার, ইমেজ, যে কোনো ডাটা টাইপই আমরা আসলে করতে পারি। আর এটার যে ইন্টারপ্রিটেবিলিটি পাবো, এটা হচ্ছে লোকাল ইন্টারপ্রিটেবিলিটি আর কি, আমরা আসলে কোনো গ্লোবাল ইন্টারপ্রিটেবিলিটি এখানে পাবো না। আর এই মডেলটা অ্যাকচুয়ালি কাজ করে হচ্ছে একটা স্যারোগেট স্যারোগেট মডেল আসলে বোঝায় অনেকটা হচ্ছে, বলা যায় সেটা কোন একটা কমপ্লেক্স মডেলকে সিম একটা সিম্পল কোনো কিছু দ্বারা প্রেজেন্ট করি, যে মডেলটা আসলে আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারি। হ্যাঁ, তো অনেকটা বলা যেতেছে যে আমাদের আসলে লাইন মেথডটা যখন কাজ করে, যে আমাদের একটা কার্ভ আসলো, তো ওই কার্ভকে যখন অনেকটা বলা যায় হচ্ছে স্যারোগেট মডেল, বা আমরা একটা লিনিয়ার লাইনে কনভার্ট করে দিলাম এরকম। তো শেপ ঠিক এরকমই, বাট এটার ভিতরে পার্থক্যটা হচ্ছে আমার গ্লোবাল কনটেক্সটে আর কি, আমরা কোন কনটেক্সটে আমাদের আউটপুটটা পাচ্ছি। এটা হচ্ছে শেপ হচ্ছে গ্লোবাল বা লোকাল দুই ক্ষেত্রে আসলে আউটপুট দিতে পারে। হুম, তো এই লাইন মোটামুটি প্রথমে বেশ জনপ্রিয় ছিল। শুরুর দিকে আসে এক্সপ্লেনেবিলিটির দিকে শেপ, তারপরে আসে তো এই লাইনের যে বেশ একটা বড় গ্যাপ ছিল, যে জাস্ট সে লোকালি এক্সপ্লেন করতেছে, গ্লোবালি এক্সপ্লেন করতে পারতেছে না। এই গ্যাপটা পূরণ করার জন্য আর কি মোটামুটি এই শার্প নিয়ে আসছে। দেন আরো বেশ কিছু মডেল আছে, যে মডেল গুলা উম, বেশি ইউজ হয়, যেমন পার্শিয়াল ডিপেন্ডেন্সি প্লট, ট্রি ইন্টারপ্রেটার, সিএনএন ভিজুয়ালাইজেশন। তো পারমুটেশন ফিচার ইম্পর্টেন্স, কাউন্টার ফ্যাকচুয়াল ইম্পর্টেশন। তো আজকে আসলে যেহেতু একটু সময় কম, আমরা আসলে এখানে চেষ্টা করতেছি এই প্রথমত যেই মানে দুইটা বেশি ভালো ইউজ হয় লাইমের সাথে, এগুলো নিয়ে একটু কথা বলবো। দেন আমার কাছে মনে হয়েছে যে সিএনএন ভিজুয়ালাইজেশনটা আমরা দেখতে পারি, যেহেতু আমাদের সিএনএন নিয়ে কয়েকদিন আগে ক্লাস ছিল। তো এটাও একটা ইম্পর্টেন্ট। দেন আসলে আমরা চেষ্টা করবো যে একটা টেক্সচুয়াল ডাটায় কিভাবে আসলে আমরা এক্সপ্লেনেবিলিটি অ্যাপ্লাই করতে পারি, এই জিনিসটা দেখা যেতে পারে। তো কোডিং যেহেতু আজকাল কিছুটা ইজি, তো আমার কাছে যেটা মনে হইতেছে যে এই মডেল গুলা বা এই টেকনিক গুলা আসলে কোন ক্ষেত্রে স্পেসিফিকলি কখন ইউজ করা যেতে পারে, এবং এটার আউটপুট কি বা ইনপুট কি, এই জিনিসগুলো আসলে একটু ভালোভাবে জানলেই আমরা স্পেসিফিক ক্ষেত্রে আসলে এই এক্সপ্লেনেবিলিটিটা, অ্যাপ্লিকেশন গুলা বুঝে ফেলতে পারবো। আর থিওরিটিক্যাল পার্সপেক্টিভে যদি আমরা চিন্তা করতে চাই যে আসলে এক্সপ্লেনেবিলিটি আসলো কিভাবে, বা এর পিছনে কি আছে, হ্যাঁ, তেমন হচ্ছে আমার কাছে মনে হইতেছে যে বেশ ভালো কিছু পেপার আছে। পেপার গুলার আমি একটা একটা করে একটু বলি। হ্যাঁ, কিছুটা যে তাহলে, যেমন 2016 সালে যে হোয়াই শুড আই ট্রাস্ট ইউ, এক্সপ্লেনেবল বাই দ্য প্রেডিকশন অফ এনি ক্লাসিফায়ার। তো এইটাই হচ্ছে প্রথমে লাইনকে ইন্ট্রোডিউস করছে এই পেপারটা। তো এই প্রত্যেকটা পেপারই আর কি ডিপলি ভিতরে পড়লে এর ভিতরে ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন গুলা পাওয়া যাবে, যে আছে। তারপর 2017 সালে হচ্ছে ইউনিফাইড অ্যাপ্রোচ টু ইন্টারপ্রেটিং মডেল প্রেডিকশন। হ্যাঁ, এগুলো সবই খুব ফিল্ড ক্রিয়েট করছে এই টাইপের ব্যাপার। এবং আহ, কারো যদি ভালো আগ্রহ থাকে যে না এই এই এক্সপ্লেনেবিলিটির ভিতরে কিভাবে আছে, যে যেমন শেপের ভিতরে কিভাবে গেম থিওরির কনসেপ্টটা নিয়ে আলোচনা করলো। হ্যাঁ, তো এই জিনিসগুলো আর কি দেখা যেতে পারে। দেন হচ্ছে আমাদের সিএনএন বেস মডেল গুলা বা পিকচার ইমেজ ক্লাসিফিকেশনের অ্যাকচুয়াল আসলে আসলে আহ, কোন পিক্সেল ভ্যালু গুলার জন্য আমার মডেলের আউটপুট কেমন আসতেছে। হ্যাঁ, তো এটার জন্য হচ্ছে যে 2017 সালের দিকে ক্যাটকিম যে এই ভিজুয়ালাইজেশন এটা আসছে। দেন হচ্ছে টেক্সট বেস বা এই জন্য অ্যাটেনশন মেকানিজম, টেক্সট বেস ঠিক বলা যায় না আর কি, ট্রান্সপারেন্সি বা ট্রান্সফরমারের ট্রান্সপারেন্সি বাড়ানোর জন্য যে অ্যাটেনশন মেকানিজম 2015 সালে নিউরাল মেশিন ট্রান্সলেশন, আর কাউন্টার ফ্যাকচুয়াল এক্সপ্লানেশন, আর হচ্ছে এক্সপ্লেনেবল নিউরাল নেটওয়ার্ক, এগুলো হচ্ছে সেটা পরের দিকে আসে আর কি। তো কারো যদি থিওরিটিক্যাল পার্সপেক্টিভে আগ্রহ থাকে, তো এই পেপার গুলো আসলে দেখলে বেশ ভালো ভালো আইডিয়া পাওয়া যাবে। এরপর কারেন্ট ট্রেন্ডস ইন, আচ্ছা কারেন্ট ট্রেন্ডস বলতে তো আমরা কিছুটা ডিসকাস করছি, যে আমাদের ইথিক্যাল কনসিডারেশনের জায়গা, বা হচ্ছে এক্সপ্লেইনেবল, বা হচ্ছে কেন আমরা অ্যাকচুয়াল রেজাল্টটা আনবো। এই আগে হয়তো
শুরুর দিকে হয়তো মেশিন লার্নিং এর ক্ষেত্রে চিন্তা ছিল হাউ শুড উই ইনক্রিজ অ্যাকুরেসি, বাট আস্তে আস্তে আহ, যত দিন গড়াচ্ছে, জাস্ট অনলি অ্যাকুরেসি বা ভালো মডেল ক্রিয়েট করাটা মূল লক্ষ্য না, ট্রান্সপারেন্সি বা হচ্ছে এক্সপ্লেনেবিলিটি আর কি খুব বড়, বা ইথিক্যাল ইস্যুটাও আসলে বর্তমানে খুব বড় একটা দিক। ওকে, আচ্ছা, এখন আসলে আমরা উম, কয়েকটা মডেল কি একটু উপর থেকে দেখি, দেখে আসলে আমরা দু তিনটা এক্সাম্পল একটু ট্রাই করি যে কিভাবে এক্সপ্লেনেবিলিটি বা এই জিনিসটা ওয়ার্ক করে। তো কারো কি কোনো কোশ্চেন আছে বা? আমরা তো ভিডিও এডিট করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, আহ, ইকরাম, অনেক, কোনো কোশ্চেন আছে বা বুঝতেছো? ওকে, হ্যাঁ, মিনাজ। আচ্ছা, সে- আচ্ছা, তাহলে আমি কন্টিনিউ করি। তো শুরুতে আসলে আমরা প্রথম যে মডেলটা ছিল লাইভ লোকাল ইন্টারপ্রেটেবল মডেল অ্যাগনস্টিক এক্সপ্লেনেশন। তো মডেল অ্যাগনস্টিক বলতে আসলে বোঝাচ্ছে এনিওয়ার উই ক্যান ইউজ, আর লোকাল ইন্টারপ্রেটেবল আসলে আমাকে একটা লোকালি ইন্টারপ্রিটেবিলিটি দিবে আর কি, এক্সপ্লেনেশন দিবে যে কোনো একটা পার্টিকুলার ইনস্টেন্সের জন্য যে এই রেজাল্টটা ঠিক কেন এরকম হইলো। তো এই মডেলটা ঠিক কিভাবে কাজ করে এই জিনিসটা যদি আমি একটু বুঝাই, যে আমার সাপোজ কোন একটা সাপোর্ট ভেক্টর মেশিন বা কোনো কিছুতে আমার একটা প্লেনের কিছু ইনস্ট্যান্স আছে, এইটার আগেনস্টে আমার রেজাল্ট আসলো যে ঠিক এই কার্ভ লাইনটা, যে এর এগেনস্টে এটা দিয়ে আর কি দুইটা রেজাল্টকে আমরা ডিভাইড করতে পারছি, যে এটা হচ্ছে পজিটিভ ভ্যালু বা এটা হচ্ছে নেগেটিভ ভ্যালু, বা এটার ভিতরে থাকলে পজিটিভ নেগেটিভ যাই হোক। তো দেন আসলে লাইনটা ঠিক যেভাবে কাজ করবে সেটা হচ্ছে, রাদার দেন এই একটা কার্ভ সার্কেল, সে একটা সেরোগেট মডেল বা অনেকটা বলা যায় যে একটা সিম্পল লিনিয়ার লাইন ড্র করবে। লাইন ড্র করে আসলে নতুন কিছু পার্টিকুলার এক্সট্রা ইনপুট ইনপুট সে পুট করবে। সেই ইনপুট পুট করাটাকে আমরা বলতেছি আসলে পার্টারবেশন। হ্যাঁ, এবং এই ইনপুট গুলাকে আসলে আহ, সে একটা ওয়েট দিবে, হ্যাঁ, বেস্ট অন দেয়ার তার প্রক্সিমিটি কত আসলো বা কত কাছে আসলো এইরকম। তো দেন আসলে এদের যে মানে আসলে ইনপুট গুলার যে কোএফিসিয়েন্ট গুলো আসলো, কোএফিসিয়েন্ট গুলাকেই আসলে ভ্যালু করে আমার এই লোকাল ইন্টারপ্রিটেবিলিটি আসতেছে। এটার আসলে ম্যাথমেটিক্যাল ব্যাখ্যাটা আসলে একটু কঠিন, বাট আমি আসলে বুঝাইতে চাচ্ছি যে আসলে মানে হাউ, মানে একটা এক্সাম্পল অনেকটা, যে ইন্টারপ্রিটেবল মানে এক্সপ্লেনেবিলিটি মডেল গুলা ঠিক কিভাবে করে। প্রত্যেকটা মডেলে আসলে অনেক র্যান্ডমনেস ক্রিয়েট করা হয়। শার্পের ক্ষেত্রে দেখবা যে এক্সট্রা ফিচার গুলা বা কিছু ভ্যালু তুলে আনা হয়, দেন আসলে দেখা হয় যে একটা ভ্যালু কমায় ফেললে আরেকটার উপর ইফেক্ট কিরকম কিরকম, এই একটা কম বেশি করা বা নতুন কিছু যোগ করা, এইভাবে আসলে এই শার্প বা লাইন এই মেথড গুলাকে আসলে আমাদের ওই কোএফিসিয়েন্টের ভ্যালু গুলা, অনেকটা কোএফিসিয়েন্টের ভ্যালু গুলা কি আর কি আমরা বুঝতে পারি যে হ্যাঁ আসলে এই ফিচারটা এতটুকু ইম্পর্টেন্ট, বা এই ফিচারের কারণে আমি পার্টিকুলারলি এই রেজাল্টটা আর কি পাইছি। তো আমরা আসলে চেষ্টা করি যে একটা উম, উম, একটা ডেটা সেট, না, বেশ কমন একটা ডেটা সেট হচ্ছে আইরিস ডেটা সেট। তো আইরিস ডেটা সেটে আমরা আসলে দেখি যে এই লাইন বা হচ্ছে পার্টিকুলার কোন একটা ইনস্ট্যান্টের কোন একটা রেজাল্ট আসার পিছনের কারণটা কি, এটা আসলে এক্সপ্লেন করার চেষ্টা করি আর কি। তো শুরুতে আর কি আমরা ইনস্টল করলাম। আচ্ছা, আইরিস ডেটা সেটের একটু বর্ণনা দিয়ে দেই যদি কেউ না জানে। এটা হচ্ছে এই ফ্লাওয়ারের বিভিন্ন
বিভিন্ন পার্টের লেন্থের এগেনস্টে কোন পার্টটা কোন পার্টিকুলার স্পেসিস, এই জিনিসটা আর কি বের করার জন্য মেশিন লার্নিং এর মোটামুটি বেশ কমন একটা ডাটা সেট হচ্ছে আইরিস ডাটা সেট। তো শুরুতে আসলে আমরা এই বেসিক যে কাজগুলা, যেমন আমরা ডাটা সেট লোড করা, হ্যাঁ, তারপরে ডাটা সেটটাকে হচ্ছে আমরা তো কোনো একটা মডেল দিয়ে আগে একটা আউটপুট আনতে হবে। আমরা র্যান্ডম ফার্স্ট ক্লাসিফায়ারটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে টেস্ট সেট, ট্রেনিং সেট আর টেস্ট সেটে ডিভাইড করে আমরা মডেলটা ফিট করলাম। দেন হচ্ছে আমরা আমাদের এই লাইম যে প্যাকেজটা, এই প্যাকেজটা ইম্পোর্ট করে ট্যাবুলার, লাইম ট্যাবুলার, ডট ট্যাবুলার মানে আমাদের ভ্যালু গুলা দেখাবে। দেন হচ্ছে আমাদের ফিচার নেম এবং হচ্ছে আমাদের একটা ভিজুয়ালাইজেশন আসলে শো করে বুঝতে পারি যে আসলে কোন, এটা এখানে আসলে যে জিনিসটা বোঝার জন্য যে টেস্ট, আমাদের এখানে যে আসলে লোকাল ইন্টারপ্রেটেবিলিটি শো করে, আমরা আসলে এক টেস্ট সেটের ফার্স্ট ইনস্ট্যান্সটা আসলে দেখার চেষ্টা করি, যে এক্সপ্লেন করার চেষ্টা করছি এই এক্সপ্লেইন, মানে এই পার্টিকুলার রেজাল্ট আসার পিছনে কারণটা কি আর কি। তো আসলে প্রথমে আসলে আমাদের দেখাইতেছে যে আসলে মডেলটা আর কি কি প্রেডিক্ট করছে। মডেলটা আসলে প্রেডিক্ট করছে ওই পার্টিকুলার ইনস্টেন্সটা হচ্ছে ছোট হওয়ার চান্স 0%, ভার্সিকলার হওয়ার চান্স 0.99% বা 99%, আর হচ্ছে ভার্জিনিয়া হওয়ার চান্স 0.1%। তো এখন হচ্ছে এই জিনিসটা আসলে আমাদের মডেল পর্যন্ত ছিল, বাট এক্সপ্লেইনেবিলিটি আসার জন্য আমাদের যে পরের পার্টটা, যে আসলে কোন পার্টটা কতটুকু একটা পার্টিকুলার ভ্যালু পাইছি, যেমন হ্যাঁ ভার্সিকুলার হওয়ার জন্য যে প্যাটার্ন লেন্থ হওয়া লাগছে, কারণ 4.5 এর খুব বেশি, বা হচ্ছে 0.3 এর প্যাটার্ন উইথ এত বা স্পেসিফিক লেন্থ এত, হ্যাঁ, এই জিনিসগুলাই আসলে আমাদের মডেলকে এই পার্টিকুলার বা ভার্সিকুলার 99% হওয়ার পিছনে আসলে যে ভূমিকাটা রাখছে, এইটাই আসলে আমরা ঠিক লাইন দিয়ে আর কি বুঝতে পারছি। বা হচ্ছে এই লাইন অ্যাপ্লাই করার পরেই আসলে এই কোন পার্টিকুলার কোন ইনস্ট্যান্ট, ওই পার্টিকুলার জিরো ইনস্ট্যান্সে বা ফার্স্ট ইনস্ট্যান্সে আমার কোন ফিচারটার কারণে আসলে আমি এই আউটপুটটা পাইছি, এই জিনিসটাই আর কি আমাদের বোঝা গেছে আর কি। দেন আরেকটা ফেমাস মেথড বলা যেতে পারে হচ্ছে শার্প, বা হচ্ছে শার্পলি অ্যাডিটিভ এক্সপ্লেনেশন। তো লাইমের ক্ষেত্রে আসলে যেই আমাদের একটা বেসিক দুর্বলতা ছিল, সেটা হচ্ছে আমরা গ্লোবালি কি কোনো কমেন্ট করতে পারতেছিলাম না, যে কেন আর কি, মানে আমরা হয়তো বুঝতে পারতেছি যে পার্টিকুলার ইনস্ট্যান্সে কি ভূমিকা রাখছে, কিন্তু আমরা ফাইনালি কোন একটা ডিসিশন আসতে পারতেছিলাম না যে like, কোন ফিচারটা আর কি এই ডাটা সেটে সবচেয়ে ইম্পর্টেন্ট ভূমিকা রাখতেছে একটা পার্টিকুলার আউটপুট আনার জন্য। হ্যাঁ, বা আমরা আসলে ঠিক এই গ্লোবালি এই ডিসিশনটার যে একটা গ্যাপ ছিল, এই ক্ষেত্রেই এই জন্য আর কি এই শার্প জিনিসটা আসে। তো কোয়ালিটি, এটা আসলে মডেল ডায়াগনস্টিক, আসলে এটা আমরা আর কি বললাম যে কোনো ক্ষেত্রেই আর কি ইউজ করতে পারবো, যে কোনো ডাটা টাইপের ক্ষেত্রেই। দেন হচ্ছে একটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটার যে বেসিকটা আসলে, এই জিনিসটা আর কি থিওরিটিক্যাল ফাউন্ডেশনটা আসলে তৈরি হয়েছে গেম থিওরির কনসেপ্ট থেকে। উম, এই তো। তো এটা যদি আমরা বেসিক ওভারভিউটা দেখি ঠিক কিভাবে কাজ করে, তো ইনপুট আমাদের অনেকগুলো ফিচার আছে, ফিচারকে আমরা ইনপুট হিসেবে দিলাম, তারপর হচ্ছে আমরা মেশিন লার্নিং মডেলটাকে পুট করতেছি। পুট করার পরে দেন হচ্ছে এই ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে অনেক ফিচার গুলাকে মানে এইভাবে ট্রিট করা হয় যে একটা ফিচার নাই, দেন হচ্ছে আমার মডেল আউটপুটটা কিরকম, দেন আরেকটা ফিচার আছে, দেন কিরকম। তো এই ক্ষেত্রে ওই ফিচার গুলাকে অফ করে মডেল রান করা, এই বেসিসে চিন্তা করে দেন আসলে আমার পার্টিকুলারলি গ্লোবালি একটা ডিসিশন নেয় যে আসলে এই ফিচারটা ঠিক এই মডেলে কতটুকু ইম্পর্টেন্ট রাখতেছে। তো এই ক্ষেত্রে এই যে এরকম কি হাই বা লো আসলে রেট দিয়ে বোঝা যাচ্ছে যে না আমাদের এই ফিচারটা ইম্পর্টেন্ট অনেক বেশি,
একটা পার্টিকুলার আউটপুট হওয়ার পিছনে আসার পিছনে। আর হচ্ছে লো দিয়ে বোঝাচ্ছে যে, বা ব্লু কালারে, যে না আসলে এই ফিচারটা আসলে আমার মডেলে ঠিক ততটা কন্ট্রিবিউট করতেছে না। আমি যদি এটার একটা এক্সপ্লেনেশন দেখি, ঠিক সিমিলারই আমরা সেম আইরিশ ডাটা সেটের ক্ষেত্রেই দেখি এই র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ার, মানে সিমিলার মডেলই, জাস্ট হচ্ছে আমরা আগে ইউজ করছিলাম লাইন, এবার আমরা শ্যাপ ইউজ করে দেখি। Fine, আমরা র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ার মডেলটা ইউজ করলাম। হুম, আচ্ছা, এই শ্যাপ ভ্যালু ফর ইনস্ট্যান্স জিরো আর কি। তো একটা পার্টিকুলার মডেলের ক্ষেত্রে আসলে ওই ক্ষেত্রে আমাদের সম্ভবত তিনটা বা চারটা ফিচার ছিল, এই ফিচারের প্রত্যেকটা কতটুকু কন্ট্রিবিউট করতেছে এই জিনিসটা আর কি, ভ্যালু নেগেটিভ এবং পজিটিভ আছে, আমরা ভ্যালুটাকে সম্ভবত প্লট করতে পারি। Yes. হুম। তো এই জিনিসটা দিয়ে আসলে বোঝাচ্ছে যে মানে এই রেড মার্ক আসলে যে কতটুকু হাই, আর হচ্ছে স্পেসিফিক লেন্থ, প্যাটার্ন লেন্থ, যেমন 4.7, প্যাটার্ন উইথ হচ্ছে 1.2, স্পেসিফিক লেন্থ 6.1। তো বেস ভ্যালু দিয়ে বোঝাচ্ছে হচ্ছে 0.3373। এবং এফ অফ এক্স বলতে হচ্ছে আমার ঠিক ফাংশনাল ভ্যালুটা ঠিক কত আসলো ওই শার্প কন্ট্রিবিউশনের ক্ষেত্রে। আচ্ছা, দেন আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে সিএনএন ভিজুয়ালাইজেশন। সিএনএন ভিজুয়ালাইজেশন দিয়ে আহ, বোঝানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে আচ্ছা, আমি একটা গিটহাব রিপোজিটরি ওপেন করছি। তো এইখানে আসলে কনভলিউশনাল নেটওয়ার্ক বা সিএনএন এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উম, ঠিক বিভিন্ন মানে গ্রেডিয়েন্ট ভিজুয়ালাইজেশন বা বিভিন্ন ইমেজের ক্ষেত্রে তাদের বিভিন্ন আলাদা আলাদা গ্রেডিয়েন্ট ইউজ করে তার আসলে ঠিক পার্টিকুলার পিক্সেল ভ্যালু গুলা ওই আউটপুটে কতটুকু ইম্পর্টেন্স, এই জিনিসটা আর কি বোঝা যায় এই ক্ষেত্রে। যেমন এটা একটা সাপ, তো এক্ষেত্রে আসলে বিভিন্ন মেথড গুলো ইউজ করে আসলে দেখা যাইতেছে যে আসলে এই পিক্সেল গুলা আর কি আমার জন্য আর কি গুরুত্বপূর্ণ, বা এই পিক্সেল গুলাই আর কি পার্টিকুলার একটা ভ্যালু প্রোভাইড করছে আর কি। তো এখানে আসলে আমার কাছে এই জিনিসটা একটু ইন্টারেস্টিং মনে হয়েছে, যে পিক্সেলের ভ্যালু গুলা বা ইম্পর্টেন্স গুলা বোঝা যাইতেছে। সো আমরা আর কি একটু চেষ্টা করি যে কোন একটা পিক্স কোন একটা ছবিকে এইভাবে আসলে ভিজুয়ালাইজ করা যায় কিনা। তো ভিজুয়ালাইজ করার জন্য গ্যাটকেম নামে একটা টেকনিক আছে, বা হচ্ছে বরং বলা যায় মডিউল আছে। এই মডিউলটা আসলে আমরা ইউজ করে, তো এটার জন্য খুব বেসিক একটা ডাটা সেট আমি নিচ্ছি, সিলেক্ট করছি, মানে এই মিন সেট ডাটা সেট, যেটা যেটা হচ্ছে মানে
অনেকটা প্রাইমারিলি ইউজ করা হয়। শুরুতে ওই যে আমাদের যে নেসেসারি মডিউল গুলো আছে ওগুলো আর কি ইম্পোর্ট করলাম, বা হচ্ছে যে জিনিসগুলো আর কি মোটামুটি লাগবে। দেন হচ্ছে আমরা একটা ফাংশন ক্লাস কল করে একটা ফাংশন ডিফাইন করে একটা কনভলিউশন সিম্পোসিয়াম আর হচ্ছে লেয়ার গুলো ডিফাইন করলাম আর কি। এরপর হচ্ছে ডেটা সেট ডাউনলোড, দেন হচ্ছে ইফ খুদা বা হচ্ছে ইউজ করা পসিবল যদি হয় করলাম, এল সিপিইউ তে থাকলাম। ওকে, দেন হচ্ছে আমরা সিএনএন এ ট্রেন করি একটা সিম্পল ইপোকে। ওকে, আমার লস হচ্ছে 0.0363। আচ্ছা, লস বা ইসের চেয়ে আসলে আমি যে জিনিসটা বুঝাইতে চাইতেছি এই জিনিসটা হচ্ছে এই যে এই জিনিসটা হচ্ছে গ্রেড প্রেডিক্টর 7 অরিজিনাল লেভেলের। তো এটা ছিল আমার অ্যাকচুয়াল ইমেজ বা যেই ডেটা সেট, এটা হচ্ছে তার ক্যাড ক্যাম দিয়ে আসলে পিক্সেল ভ্যালু গুলার ইম্পর্টেন্স বের করছে এবং প্রেডিক্টেড ছিল আর কি 7। দেন আমরা এক্সপ্লেনেবিলিটিতে আরেকটা জিনিস একটু এক্সপ্লোর করি, সেটা হচ্ছে টেক্সট ক্লাসিফিকেশন আর কি এক্সপ্লেনেবিলিটি দিয়ে করা যায় আর কি। টেক্সট ক্লাসিফিকেশন জিনিসটা অনেকটা এরকম যে একটা পার্টিকুলার টেক্সট আমার কাছে দেওয়া থাকলো, দেন হচ্ছে ওই টেক্সটটাকে কি টাইপের টেক্সট এটা সিলেক্ট করা হইলো, এবং করার ক্ষেত্রে ওই টেক্সটে কোন ওয়ার্ড গুলা কি ভূমিকা রাখলো আর কি। তো লাইম দিয়ে আর কি, লাইমের যে প্যাকেজ আছে এটা দিয়ে এটা করা পসিবল, লাইম টেক্সট এক্সপ্লেইনার আর কি। তো আমরা এই জন্য একটা টেক্সট লোড করলাম, টপ করে দিয়েছি সাইজ স্পেস এই তিনটা ক্যাটাগরির মধ্যে রাখবো, রেখে দেন হচ্ছে তিনটা ক্যাটাগরির মধ্যে আমাদের একটা পার্টিকুলার টেক্সট থাকবে। ওই টেক্সট দিয়ে আমরা আগে একটা মডেল বিল্ড করব। মডেল তারপর একটা পার্টিকুলার আউটপুট দিবে। ওই আউটপুটটা কেন সে দিল, এর জন্য আসলে টেক্সট অ্যানালাইসিস করে পার্টিকুলারলি কোন পয়েন্টার কোন ভূমিকা এই জিনিসটা আর কি থাকবো। আমাদের এক্সাম্পল টেস্ট হচ্ছে এইটা, আই স্ট্রংলি ডিসএগ্রি। আর হচ্ছে দেন হচ্ছে আমরা পাইপলাইনে ফিড করি, অ্যাকুরেসি হচ্ছে 0.89। আচ্ছা, অ্যাকুরেসি বা ওই জিনিসটা ইম্পর্টেন্ট আসলে তেমন না, আমাদের বর্তমান পারপাস যেটা, বর্তমান পারপাস হচ্ছে আমাদের এক্সপ্লেইনেবিলিটিটা বোঝানো। Yes. ওকে, তো এই ছিল আমাদের সিম্পল টেক্সট, এবং টেক্সটের আমাদের প্রেডিকশন আসছে হচ্ছে সাইজ স্পেস টাইপের টেক্সটটা হচ্ছে, আর হচ্ছে সোশ্যাল রিজন এটা হচ্ছে খুব কম, আর হচ্ছে টপ পলিটিক্স হচ্ছে 21%। টেক্সটটা কোন টাইপের হইতে পারে। দেন হচ্ছে আমার এই টেক্সট ক্লাসিফিকেশন আসলে আমাকে একটু হাইলাইট করে দেখাই দিছে কালারের বেসিসে, মানে ব্লু হইলে বেশি ইম্পর্টেন্ট, আর একটু কম ব্লু হইলে আর একটু কম আর কি। দেন অন্য রিজন গুলা যে সবুজ, এটা হওয়ার পিছনে এরকম। তো এখানে আসলে যে হাইলাইট করে টেক্সট গুলা স্পেস বা এই স্পেস, হ্যাঁ, এই জিনিসগুলা দিয়ে আসলে মানে এই মডেলটা আর কি প্রেডিক্ট করছে যে এই টেক্সটের এগেনস্টে এই জিনিসটা এই রকম রেজাল্ট শো করতে পারে আর কি। দেন হচ্ছে আহ, আমরা আর কি পার্টিকুলারলি ওই এক্সপ্লেন মডেলের
জাস্ট আমরা আসলে শুধু জানলাম না যে এই কারণেই এটা হচ্ছে সাইজ স্পেস বা এরকম এটা। উই ক্যান অলসো ফাইন্ড আউট জাস্ট কোন কোন ওয়ার্ড গুলাই এই ধরনের রেজাল্ট আনতে কন্ট্রিবিউট করছে। তো এই ছিল আর কি আমার মোটামুটি বলার এক্সপ্লেনেবিলিটি নিয়ে। কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো, আমি ট্রাই করব বলতে। আচ্ছা, আর আমাদের এখানে অ্যাসাইনমেন্ট একটা দেওয়া দিতে পারে। আচ্ছা, অ্যাসাইনমেন্ট কি দেওয়া যায়? আচ্ছা, আমি আসলে চেষ্টা করব এই টেক্সট রিলেটেড বা হচ্ছে গ্যাট ক্যাম রিলেটেড কোনো একটা কিছু ডাটা সেটের উপরে হয়তো কোনো কিছু করা যেতে পারে। এই দুইটা জিনিস আমার কাছে একটু ইন্টারেস্টিং মনে হয়েছে, বাকিগুলো আমার কাছে মনে হয়েছে যে আসলে একটু ইজি আর কি, করা পসিবল। আর এক্সপ্লেনেবিলিটিটা আমি রিসার্চ পেপারের ক্ষেত্রে দেখছি অনেকেই আসলে আহ, উম, চেষ্টা করে একটা পেপারে কন্ট্রিবিউশন যদি একটু বেশি শো করতে চায় মডেলের পাশাপাশি শেষে একটু এক্সপ্লেনেবিলিটি আনতে, মানে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বেশ বেশ ভালো ইউজ হয় আর কি। বাট থিওরিটিক্যাল আর কি গ্রাউন্ড ব্রেকিং রিসার্চ, ভালো রিসার্চের সংখ্যা কিছুটা একটু কমই আমি বলবো। বাট বেশ ভালো কিছু পেপার আছে যে পেপার গুলো পড়লে আসলে মানে খুব ভালো জানা যেতে পারে। আর স্কোপ যদি বড় অর্থে বলি, বড় অর্থে বললে তো ট্রান্সফর্মার যেগুলা, যেটা আসলে বর্তমানে মানে এআই এর বা হচ্ছে ল্যাঙ্গুয়েজ মডেল গুলার মূল ভিত্তি, এই জিনিসটা তো আসলে বলতে গেলে এক্সপ্লেনেবিলিটির দিক থেকে অনেক পিছায়। তো এই ক্ষেত্রে তো কাজ করার অনেক ভালো সুযোগ।